স্বাগত সংবাদ সন্ধ্যায়, সাথে আছি তাসনিম জান্নাত অর্থী এবং আমি অনিমেষকর। শুরুতেই জানাবো বার্তাপক্ষের সবশেষ। মন্ত্রী এমপিদের স্বজনেরা উপজেলায় প্রার্থী হতে পারবেন না, প্রধানমন্ত্রীর নির্দেশনা জানালেন কাদের। বোতলের সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বেড়ে 167, খোলা তেলে কমল 2 টাকা, আজ থেকেই কার্যকর। চলতি মাসের পুরোটাই তাপপ্রবাহ থাকবে, শেষ দিকে তাপমাত্রা আরও বাড়ার আভাস, বাড়ছে অস্বস্তি। ভবিষ্যৎ বন্ধক রেখে উন্নয়ন হয়েছে, দাবি অর্থনীতিবিদদের। সাফল্যের চেয়ে প্রাতিষ্ঠানিক দুর্বলতা বেশি। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। আগামী উপজেলা নির্বাচনে দলের মন্ত্রী এমপিদের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এই নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। সকালে রাজধানীর ধানমন্ডির দলীয় কার্যালয়ে অনির্ধারিত এক বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সিদ্ধান্ত জানিয়েছে বলে জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি জানান, দলের সভাপতি শেখ হাসিনার বরাত দিয়ে দলের সাধারণ সম্পাদককে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে দলটির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগের মন্ত্রী, সংসদ সদস্যদের দলের এই নির্দেশ জানাতে শুরু করেছেন। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলায় এমপি, মন্ত্রীর সন্তান বা নিকট আত্মীয় যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের অভিযোগে আরেক প্রার্থী মোহাম্মদ লুৎফুল হাবিবকে তলব করেছে নির্বাচন কমিশন। আগামী 22 এপ্রিল সোমবার বিকেল 4:10 ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে তাকে। বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ আতিয়া রহমান স্বাক্ষরিত চিঠি থেকে তথ্য জানা যায়। গত সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলা নির্বাচন অফিসে গেলে দেলোয়ার হোসেনকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে আহত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলকে দায়ী করে ভুক্তভোগীর পরিবার। উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করলে পদক্ষেপ নেওয়া হবে। দুপুরে নরসিংদীতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি আরও জানান, কে কার আত্মীয় বা কে আত্মীয় নয় সেটা দেখার বিষয় নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের নয়। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্টদের নির্দেশনার কথা জানান ইসি মোহাম্মদ আলমগীর। নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করেন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। আমরা যেটা বলবো, আপনাদের মাধ্যমে আপনারা এই মেসেজটা দেবেন স্থানীয়ভাবে, যে নির্বাচনে কেউ যদি অন্যায় কাজ করার চেষ্টা করে, কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে, সেগুলো থেকে বিরত থাকে। এবার শুধু ক্যান্ডিডেট না, যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার আইনে অধিকার আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসীর ভাগ্য উন্নয়নে কোনো ব্যবস্থা নেয়নি বিএনপি, দেশ স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে শুধু আওয়ামী লীগ সরকার। সকালে শেরেবাংলা নগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করে তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিশ্চিতের কাজও চলছে। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করতে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আসেন প্রধানমন্ত্রী। পরে নিজ বক্তব্যে বিএনপির ডালভাত কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, তার সরকার খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিশ্চিতে কাজ করছে। খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে। সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি। জাতির পিতা বেঁচে থাকলে আরও আগেই দেশ উন্নত হতো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করে। তাদের চিন্তাধারাটা ছিল
যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাবো। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 2009 সালে যখন আবার সরকারে আসি তখন দেখি সে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত তো দূরের কথা, বরং ওই 26 লক্ষ না 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি রয়েছে বাংলাদেশে। এ সময় রাস্তাঘাটে কোরবানি বন্ধেরও তাগিদ দেন শেখ হাসিনা। বলেন, অনেক দেশ হালাল মাংস নিতে আগ্রহী, সেদিকে মনোযোগ বাড়াতে হবে। স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। সেই কারণ এখানে আমি আরেকটা কথা বলি, আমাদের কিন্তু একটা সুযোগ আছে, আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। পরে প্রাণী সম্পদ মেলা ঘুরে দেখেন সরকার প্রধান। 300 স্টল নিয়ে এই মেলায় পশুপালনের নানা প্রযুক্তি, ওষুধ টিকা থেকে শুরু করে পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিটারে 4 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। এখন থেকে প্রতি লিটার বিক্রি হবে 167 টাকায়, আর 5 লিটারের নতুন মূল্য 818 টাকা, যা আজ থেকে কার্যকর। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এই দাম বেঁধে দেন বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গত মঙ্গলবার সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর প্রস্তাব করে বাণিজ্য সচিবকে চিঠি দেন মিল মালিকরা। পরদিন বুধবার সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দাম নিয়ে বৈঠক করে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। চেয়ারম্যান জানান, দাম ঠিক করবে বাণিজ্য মন্ত্রণালয়। অবশেষে বৃহস্পতিবার বাণিজ্য প্রতিমন্ত্রী ঘোষণা দেন নতুন দামের। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 167 টাকায়, যা আগে ছিল 163 টাকা। 18 টাকা বেড়ে 5 লিটারের বোতলে নতুন মূল্য 818 টাকা, আর প্রতি লিটার পাম তেলের আগের দাম 135 টাকায় থাকছে। তবে খোলা সয়াবিনের দাম লিটারে 2 টাকা কমে 147 টাকা নির্ধারণ হয়েছে। আগামী 2 মাস আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকলে এই দামই স্থির থাকবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। 2 টাকা কমিয়ে 147 টাকায় নির্ধারণ করা হয়েছে। পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে, সেইটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। এদিকে তেলের দাম বাড়ানোয় হতাশ ভোক্তারা বলছেন, এমনিতেই বাজার চড়া, তার ওপর এই মূল্য বৃদ্ধিতে সংসারে খরচ আরেক দফা বাড়বে। খাইতে তো হয়, পেটটা যেহেতু আছে, এখন কষ্ট করে হলো বেশি জায়গাতে হয়তো কম খাইতে হয়, এভাবে আর কি চলছে, আর কি করার আছে, কিছু করার নাই। সয়াবিন ও পাম মিলিয়ে দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 20 লাখ টনের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রচণ্ড দাবদাহে পুড়ছে দেশ, ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দেশের বেশিরভাগ এলাকায় মাস জুড়ে থাকবে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। মাসের শেষে দাবদাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 40.8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদ আর গরমে বিপর্যস্ত গোটা দেশ। ব্যবসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসীও। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরমের তীব্রতা অনেক বেশি, তারপরেও কাজের তাগিদে বের হইতে হচ্ছে। কষ্ট মানে অনেক কষ্ট কথা আপনারা বোঝানো যাবে না। এখন ওই রকম টিপ মারা যায় না, এখন একটা খ্যাপ নিয়ে গেলে মনোরঞ্জনের শরীর খুব হাফসা যায়। আবহাওয়া অফিস বলছে, তাপপ্রবাহের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়ছে। এপ্রিল মাসটা আমাদের উষ্ণতম মাস, এবং এই সময়টার বৈশিষ্ট্য হচ্ছে আপনার যখন বৃষ্টিপাত হবে তাপমাত্রাটা কিছুটা কমবে, সাময়িক একটু স্বস্তি আসবে, বৃষ্টিপাতটা কমে যাবে, আবার তাপমাত্রাটা বাড়তে থাকবে। ঢাকা, রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। আগামী 24 ঘন্টা দেশের ঢাকা সহ উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং এই সময়ের বৃষ্টির যে বৈশিষ্ট্য, বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বজ্র বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, এবং যে ঝড়টা হবে, যে কালবৈশাখী ঝড়ের সেই সঙ্গে সম্ভাবনা আছে। বৃষ্টি হলেও সহসাই কমবে না তাপমাত্রা, বলছে আবহাওয়া অফিস। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 50 বছরে দেশের উন্নতি আর দুর্নীতি দুটোই
পাশাপাশি এগিয়েছে। তবে সাফল্যের বিপরীতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা অনেক বেশি বলে মনে করেন অর্থনীতিবিদেরা। বৃহস্পতিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বই উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। স্বাধীনতার 50 বছরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। দেশের জিডিপির প্রবৃদ্ধি এখন 6% বেশি। সমানতালে বেড়েছে দুর্নীতি ও অনিয়মও। দেশের 50 বছরের অর্থনীতি ও রাজনীতি নিয়ে রচিত প্রবন্ধে এসব বিষয় তুলে ধরেছেন অর্থনীতিবিদরা। সিপিডির বই উন্মোচন অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন, এই মুহূর্তে কয়েকটি বিষয় দ্বিতীয় প্রজন্মকে চ্যালেঞ্জের সামনে নিয়ে গেছে। আগামীতে দেশ মধ্যম আয়ের ফাঁদে পড়বে কিনা সেটি এখন চিন্তার বিষয় বলে মনে করেন তারা। প্রথম প্রজন্মের যে চ্যালেঞ্জগুলি ছিল বাংলাদেশের সামনে, সেটা আমরা মোটামুটি একটা ভালোভাবে সেটা আমরা মোকাবেলা করেছি। কিন্তু এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। অর্থনীতিবিদদের মতে, উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে। দুর্নীতি এখন ধনীদের মূল এজেন্ডা। তাদের মতে, আগামীর অর্থনৈতিক এজেন্ডা হতে হবে রাজনৈতিক। আগামীতে ইকোনমিক এজেন্ডা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা। আগামীর প্রপার ইকোনমিক এজেন্ডা যদি হতে হয়, ইট হ্যাজ টু বি পলিটিক্যাল এজেন্ডা। এবং এই পলিটিক্সের পুরো বিষয়টা আমি আমার তথ্য যেটা ইউজ করেছি, একটা টেবিল আছে করাপশন নিয়ে। গত 5 দশকে বাংলাদেশে যে ইকোলজিক্যাল ইনজাস্টিসটা আমরা দেখেছি, এটা কলোনিয়াল টাইমস, যেটা ব্রিটিশ এবং পাকিস্তান দুটো মিলে সেই সময় যে ইনজাস্টিস হয়েছিল তাকেও ছাড়িয়ে গেছে। আলোচনায় উঠে আসে দেশে গরিবের উন্নতি শামুকের গতিতে আর ধনীদের রকেটের গতিতে হয়েছে। শ্রমিকের গড় উৎপাদন যেভাবে বেড়েছে সে হারে মজুরি বাড়েনি বলেও জানান অর্থনীতিবিদরা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমণিকে আগামী 25 জুন আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে। সাভারের বোট ক্লাবের সাবেক পরিচালক ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মামলাটি দায়ের করেন। পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে দুপুরে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত পরীমণি এবং তার সহযোগী জিমিকে হাজিরার আদেশ দেন। ঘটনার 2.5 বছর পেরিয়ে গেছে। চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা, ভাঙচুর, মারধরের যে অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তা আমলে নিয়ে সমন জারি করেছেন আদালত। আগামী 25 জুন আদালতে হাজির হতে হবে পরীমণিকে। আরেক আসামি জিমিকেও দিতে হবে হাজিরা। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। তদন্ত প্রতিবেদনে দুটো ধারা প্রমাণ হয়েছে মর্মে উল্লেখ আছে। সে দুটো ধারা হচ্ছে দণ্ডবিধি আইনের 323, 506। 323-এ আছে হচ্ছে মারধর, আঘাত, আর 506 হচ্ছে ভয়ভীতি প্রদর্শন। এই দুটো ধারার বাইরেও ভাঙচুরের বিষয়টাও এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। পিবিআইয়ের প্রতিবেদনে পরীমণির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মামলার বাদী। যে এত বড় একটা ক্লাবের মধ্যে এই ধরনের ঘটনা যে নালিশ সে করেছিল সেটা সম্ভব না, কোনোদিনই সম্ভব না। ইতিপূর্বে এটা প্রমাণ হয়েছে, ওই কোর্টও সেটা বলেছে। পিবিআই চূড়ান্তভাবে তারা এটা সুন্দরভাবে একটি তদন্ত করে রিপোর্ট দিয়েছে। যদিও আমি বলবো যে এখানে যে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেটা আসলে আমি আরও খুশি হতাম। এদিকে পরীমণির আইনজীবী জানিয়েছেন, সমনের কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। আমরা মনে করি না যে মামলাটি চলমান হওয়ার বা আমলে নেওয়ার মতন কোনো বিষয় এখানে আছে, যেহেতু এই ঘটনাটি পূর্বেই এই ঘটনায় নিয়ে একটি মামলা আছে পরীমণি বাদী হয়ে দায়ের করা, এবং এই বিষয় নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো মামলা হতে পারে না বলেই আমরা মনে করি। 2021 সালের 8 জুন সাভারের বোট ক্লাব কাণ্ডের পরের বছর 7 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে এই মামলা করেন ব্যবসায়ী নাসির। এতে 3 জনকে আসামি করা হলেও তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফাতেমাতুজ জান্নাত বনিকে অব্যাহতি দিয়েছে পিবিআই। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলচ্চিত্র টেলিভিশন খাতে বাংলাদেশ ভারতের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা হবে, জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী কথা জানান। তিনি আরও জানান, আন্তর্জাতিক খবর উপস্থাপন ও বিশ্লেষণে বাংলাদেশ টেলিভিশনে 2 ঘন্টার একটি অনুষ্ঠান শুরু হবে, যেখানে দক্ষিণ এশিয়ার সংবাদ গুরুত্ব দেওয়া হবে, থাকবে অন্যান্য দেশের খবরও।
এ বিষয়ে ভারতের বিভিন্ন সংবাদ সংস্থা, বিশেষ করে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল ANI এর সঙ্গে সহযোগিতার ক্ষেত্র তৈরি করা যায় কিনা সে বিষয়ে হাই কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, বিটিভির এই কার্যক্রম নিয়ে ভারতের দর্শক আকৃষ্ট করার চেষ্টা হবে। ইন্ডিয়ান যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আছে তাদের সাথে একটা কোলাবোরেশন করা, বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ট্রেনিং করা। আর আমাদের মুজিব যে সিনেমাটা যেভাবে কো প্রোডাকশন হলো, এরকম আরও কোনো কো প্রোডাকশনের স্কোপ আছে কিনা এটা এক্সপ্লোর করা, দেখা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন এ কথা বলেন। সভায় বিমান বাহিনী প্রধান বলেন, দেশের প্রচলিত আইন সামরিক ব্যক্তির জন্যও প্রযোজ্য, সেই সাথে তাদের কিছু বাড়তি সামরিক আইনের বিধান রয়েছে। বাংলাদেশের নাগরিকত্ব সামরিক ব্যক্তিত্ব হওয়ার প্রথম শর্ত। তাই সামরিক আইনে বেসামরিক আইনের সব বিধান, আইন ও দণ্ডবিধি রয়েছে। তাই সামরিক ব্যক্তিদের বিচার বেসামরিক ফৌজদারি আইনের মানদণ্ডেই হয়। তবে কোনো সামরিক ব্যক্তি যদি বেসামরিক ব্যক্তিকে হত্যা বা ধর্ষণ করে, তবে সেই অপরাধীর বিচার বেসামরিক ফৌজদারি আদালতে হবে। সমস্ত অফিসারদেরকে, সমস্ত এয়ারম্যানদেরকে আরও বেশি সচেতন হওয়া, ল সম্বন্ধে আরও বেশি এক্সারসাইজ করার জন্য, বিভিন্ন কমান্ড এক্সারসাইজ করার জন্য, পানিশমেন্ট রিওয়ার্ড যেটাই দিয়ে আমরা এগুলা সেন্টেন্স দেওয়ার আগে আরও বেশি আমরা সচেতন হব। আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের অধীনে দেশের সকল নাগরিকের জন্য একই আইন প্রযোজ্য। তবে সামরিক বাহিনীর সদস্যদের জন্য রয়েছে আলাদা আদালত ও বাড়তি কিছু আইনের বাধ্যবাধকতা। অভিজ্ঞতা আপনার সাথে যে শেয়ার করেছেন, আমার বিশ্বাস এখান থেকে আপনারা অনেক কিছু অর্জন করবেন, অনেক আপনাদের কাজে লাগবে। এই জন্য আমি এয়ার চিফকে আবারও ধন্যবাদ দিচ্ছি। বিমান বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এই আলোচনা সভায় সেনা ও নৌবাহিনীর 53 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুমি আয়ো আমার বাড়িতে, বইতে দিমু পিড়িতে, এরকম অনেক জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও শিল্পী পাগল হাসান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সুনামগঞ্জের ছাতকে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত হন তিনি। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সংস্কৃতি কর্মীদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই পাগল হাসানকে দাফন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে যে কোনো গানের অনুষ্ঠানে আসতেন বাউল শিল্পী পাগলা হাসান। তবে এবার এসেছেন নিথর দেহ নিয়ে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ছাতকের গোবিন্দগঞ্জ যাওয়ার পথে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত হন তিনি। দুপুরে শিল্পকলা একাডেমিতে পৌঁছা মাত্রই তার দীর্ঘদিনের সহকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা জড়ো হতে থাকেন। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। সহকর্মীরা জানান, পাগলা হাসান ছিলেন একজন সাদা মনের মানুষ। আমাদের সাংস্কৃতিক অঙ্গনেরও পূরণীয় ক্ষতি হয়েছে। আমি হাসানের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের সুনামগঞ্জের উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন, তো কিছু বলার নাই, শুধু দোয়া করবেন পানপুরের ভাইয়ের জন্য। পাগলা হাসান ছিলেন মরমী সাধক হাসন রাজা ও বাউল করিমের উত্তরসূরি। পাগল হাসান যে কোনো অনুষ্ঠানে দেখতে এসছে, সেখানে হাসান পাগল হাসান বলে চিৎকার দেওয়া হচ্ছে। তার গানের কথা যদি দেখেন, আমার মনে হয়, আমরা বলতাম তার জীবদ্দশায় সবসময় বলেছি, আজকে তার মৃত্যু নিয়ে কথা বলতে হবে সেটা আমরা কখনোই ভাবিনি। তরুণ ও উদীয়মান শিল্পীর মৃত্যুতে শিল্পাঙ্গনে বড় অভাব দেখা দিবে বলে মনে করেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তারা। তার এই জোয়ারের সময়ই, তার যখন সূর্যটা যখন উদীয়মান, সেই সূর্যের কিরণ যখন সকলকে আলোকিত করছিল, ঠিক সে সময়ই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্মুখীন হলাম হচ্ছে কি আমাদের সুনামগঞ্জবাসীরা। নিহত মতিউর রহমান হাসান ওরফে পাগলা হাসানের জন্ম সুনামগঞ্জের ছাতকের শিমুলতলা গ্রামে। তিনি লোকসঙ্গীত শিল্পী হিসেবে বেশি পরিচিত ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল শুরু হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে 102 আসনে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দফায় প্রার্থীর সংখ্যা
625 জন। এদিন সর্বোচ্চ 39 আসনে ভোট হবে তামিলনাড়ুতে। লোকসভার পাশাপাশি অরুণাচলের 60 এবং সিকিমের 32টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে এই দফায়। এদিকে মণিপুরে ভোট বর্জনের ডাক দিয়েছে একাধিক গোষ্ঠী ও সংগঠন। পরিস্থিতি বিবেচনায় রাজ্যে বিপুল নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সহিংসতার শঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ছত্তিশগড়ের মাওবাদী সক্রিয় অঞ্চলে। 7 ধাপের ভোট গ্রহণ শেষে ফল জানা যাবে 4 জুন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বন্যা পরিস্থিতি। এরই মধ্যে দেশটিতে অভ্যন্তরীণ পর্যায়ে ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সার্বিক পরিস্থিতির উন্নতি না হয় ভোগান্তি কমেনি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রেকর্ড ভাঙা ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। মরুভূমির দেশটিতে এক বছরের গড় বৃষ্টিপাত হয় 94 মিলিমিটার। সেখানে 2 দিনে বৃষ্টিপাত হয়েছে 59.5 মিলিমিটার। ভারী বৃষ্টিপাতের কারণে বন্যায় তলিয়ে যায় বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই বিমানবন্দর। ব্যাহত হয়েছে কয়েকশো ফ্লাইট। বন্যায় প্লাবিত হয়েছে রাজধানী আবুধাবিতে প্রবেশের সকল সড়ক। এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে অনেকে। পানির কারণে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটায় থমকে আছে বিমানবন্দরের আশেপাশের এলাকাগুলো। এমন অবস্থায় বিমানবন্দরে পৌঁছাতে পারছে না অনেক যাত্রী। আটকে থাকা যাত্রীদের খাবার দিতে পারছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। পানি জমে থাকায় অনেক সড়কে এখনও স্বাভাবিক হয়নি যান চলাচল। এতে বিপাকে পড়তে হচ্ছে যাত্রী ও কর্তৃপক্ষের। তবে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সীমিত পরিসরে শুরু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। তবে এখনও বিলম্বিত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। বুকিং নিশ্চিত যাত্রীদের চেক ইন করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এমিরাটস এয়ারলাইন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নং টার্মিনাল ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আতজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আনহেল ডি মারিয়া জুলাইয়ে ঢাকা আসছেন। আগামী বছর লিওনেল মেসিও আসতে পারেন, সেই সম্ভাবনার কথা জানিয়েছেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ডি মারিয়া যে আসছে, এর আগে যখন এসছিল তখন ওদের ওই খেলোয়াড়টা এসছিল, তখন এটা একটু তাড়াহুড়োর মধ্যে ছিল। তাতে করে আসলে আমাদের দেশের মানুষ ঠিক মতো এটা উপভোগ করতে পারেনি। সামনের বছরই আসবে মেসি। সো আমি বলছি যে এখন পর্যন্ত কথাবার্তা শুনে মনে হচ্ছে যে দে আর ভেরি ইন্টারেস্টেড। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।